ফাইনালি সিজন 2 এর সবচেয়ে প্রত্যাশিত লড়াইটি এসে গেছে আর মাত্র একটি এপিসোডই বাকি। কি হতে চলেছে যখন জিনু এবং অ্যান্ট কিং মুখোমুখি হবে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড নাম্বার 12 আর ওভারঅল এপিসোড 24। আর এখনো যদি আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই দুর্দান্ত এপিসোডটি, যার নাম আর ইউ দ্য কিং অফ হিউম্যানস। এই এপিসোডটি ঠিক আগের এপিসোডের শেষ মুহূর্ত থেকে শুরু হয়, যেখানে ইউনহু ভাবছিল যে এই শ্যাডো সৈন্যরা আসলে কারা। ঠিক তখনই পিঁপড়ারা আক্রমণ করে আর ইগ্রিস তার তলোয়ার দিয়ে কিছু পিঁপড়াকে হত্যা করে, যার পর ট্যাঙ্ক তার শক্তিশালী কামড় দিয়ে পিঁপড়াদের ছিঁড়ে ফেলে আর আয়রন মাটির নিচ থেকে উঠে আসে এবং সেই সঙ্গে সেখানকার পিঁপড়েদেরও ধ্বংস করে। আর টাস্ক তার হিম অফ ব্লেজিং ফায়ার ব্যবহার করে এবং সেখানকার পিঁপড়েদের সম্পূর্ণরূপে অবলিটারেট করে ফেলে। আর যখন তাদের সম্মিলিত আক্রমণ দেখে ইউনহু আবারও প্রশ্ন করে যে এরা আসলে কোথা থেকে এলো। ঠিক তখনই জিনু তার পাশ দিয়ে সামনে হেঁটে যায়, যা দেখে হান্টাররা অবাক হয়ে ভাবে যে জিনু এখানে কি করছে এবং সে এলোই বা কোথা থেকে। আর জিনু তাদের জবাব না দিয়েই শুধু পিঁপড়াদের দিকে এগোতে থাকে এবং তাদের দিকে ভয়ঙ্কর এক দৃষ্টি দিয়ে তাকায়। এদিকে মেইনল্যান্ডের উপকূলে জুহি সংচিউলকে জিজ্ঞেস করে যে ভিডিও সম্প্রচার বন্ধ হয়ে গেছে কিনা, কারণ তাদের কাছে আর কোনো ভিডিও ফিডও আসছে না। কিন্তু চিউল তার জবাব না দিয়ে শুধু সাগরের দিকে তাকিয়ে থাকে এবং চিন্তিত স্বরে জানতে চায় যে ওখানে আসলে কি হচ্ছে। এদিকে অ্যাসোসিয়েশনে জিনচুল হান্টারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়, যার পর সে গানহিকে জানায় যে ঘটনাস্থলে প্রচন্ড বিশৃঙ্খলা থাকার কারণে কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এতে গানহি বলে, আমাদের অবশ্যই হান্টারদের অবস্থান নিশ্চিত করতে হবে, কারণ তাদের নিরাপত্তাই আমাদের টপ প্রায়োরিটি। এদিকে কোরিয়ান সম্প্রচার কেন্দ্র বিশৃঙ্খল অবস্থায় পড়ে যায়, কারণ দর্শকদের লাগাতার ফোন কলের কারণে তাদের ফোন লাইন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সবাই দাবি করছে যেন সরাসরি সম্প্রচারটি আবারও চালু করা হয়। আর যখন অপারেটর এই বিষয়টি ডিরেক্টরকে জানায়, তখন তিনি বলেন তিনি চালিয়ে যেতেন যদি তিনি পারতেন, কারণ শুধু তাদের ফিড আসাই বন্ধ হয়নি, অ্যান্ট কিং আসার পর থেকেই তারা হান্টারদের সঙ্গে যোগাযোগও করতে পারছে না। তিনি আরো উদ্বিগ্ন হয়ে পড়েন যে যদি এস র্যাঙ্কদের কিছু হয়ে যায় তাহলে তাদের কি হবে। যার পর তিনি নিজেই মাইক হাতে তুলে নেন এবং দ্বীপে থাকা ক্যামেরাম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। আইল্যান্ডে ডিরেক্টরের কাছ থেকে ক্যামেরাম্যান শুধুই স্ট্যাটিক শব্দ পাচ্ছিল এবং তার ক্যামেরাটিও কাজ করছিল না। এদিকে জিনুর আদেশে আয়রন টন্ট স্কিল ব্যবহার করে এবং পিঁপড়াদের উস্কে দেয়, যার পর আবারও জিনুর আদেশে ইগ্রিস আক্রমণের নেতৃত্ব দেয় আর সামনে এগিয়ে পিঁপড়াদের টুকরো টুকরো করতে থাকে। আর তার পেছনেই আয়রন এবং ট্যাঙ্কও একইভাবে পিঁপড়াদের ধ্বংস করে এগোতে থাকে এবং সেই সময় টাস্ক হিম অফ প্রোটেকশন ব্যবহার করে এস র্যাঙ্ক হান্টারদের রক্ষা করছিল। আর আয়রন, ইগ্রিস এবং ট্যাঙ্ক একসঙ্গেই পিঁপড়াদের নিশ্চিহ্ন করতে থাকে। এদিকে মা ডংগুক বিস্মিত হয়ে ভাবতে থাকে যে এই জিনিসগুলো কি যারা পিঁপড়াদের বিরুদ্ধে লড়াই করছে, আর জিনু এখানে এলোই বা কিভাবে। ঠিক তখনই জিনু তাদের কাছে আসে আর ইউনহু যখন তাকে জিজ্ঞেস করে যে জিনু কখন আর কিভাবে এখানে এলো, জিনু উত্তরে বলে যে সে আগে তাদের সবাইকে সুস্থ করবে, তারপরে সবকিছু ব্যাখ্যা করবে। এরপর সে একটি পোশন বের করে, কিন্তু তার মনে পড়ে যায় যে সে এই আইটেমগুলো অন্যদের কাছে হস্তান্তর করতে পারবে না। তখন মা ডংগুক জানতে চায় যে এই ওষুধগুলো জিনুর সামনিং ম্যাজিকের অংশ কিনা, যার উত্তরে জিনু তাকে মুখ খুলতে বলে এবং নিজেই ওষুধটি তার মুখে ঢেলে দেয়। যখন সবাই সুস্থ হয়ে যায় তখন সে চাহিনকেও পোশনটি দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার ওপর পোশনটি কোনো কাজই করে না এবং সিস্টেম থেকে একটি মেসেজ পপ আপ করে যে টার্গেট অর্থাৎ চাহিনের হিট পয়েন্ট অত্যন্ত কম, তাই পোশন কাজ করবে না। তখন জিনু অনুভব করে যে চাহিনের অরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং বলে যে ওর আঘাত এত গুরুতর যে আমার ক্ষমতা দিয়ে তাকে নিরাময় করা সম্ভব নয়। যার পর সে পরামর্শ দেয় যে আরো পিঁপড়ে আসার আগেই তাদের দ্রুত সেখান থেকে চলে যেতে হবে আর সে পথ পরিষ্কার করে দিবে। কিন্তু ঠিক তখনই সেখানে আরো অনেক পিঁপড়ে হাজির হয়। অন্যদিকে অ্যাসোসিয়েশনে গানহি মিটিং রুমে গিয়ে অ্যাসল্ট টিম সম্পর্কে জানতে চাইলে এজেন্টরা তাকে জানায় যে পুরো আইল্যান্ড জুড়েই সাময়িকভাবে সংকেত বিচ্ছিন্ন হয়েছে এবং তারা জাপানি দলের সঙ্গেও যোগাযোগ হারিয়ে ফেলেছে। এছাড়াও সেই কালো পিঁপড়েটি আসার পর থেকেই বেসরকারি মিডিয়ার ভিডিও ফিডটিও কেটে গেছে। সবকিছু জানার পর গানহি দ্রুত নির্দেশ দেন যে যোগাযোগ যেন দ্রুত পুনরুদ্ধার করা হয় এবং মেডিকেল ও রিকভারি টিমকে প্রস্তুত থাকার আদেশ দেওয়া হয়। এরপর তিনি বসে পড়েন এবং তিনি নিজে রেইডে যোগ দিতে না পারাতে তার মন আফসোসে ভরে যায়। আর দুঃখ মিশ্রিত কণ্ঠে তিনি বলেন, আমি কখনো আমার বয়সের কারণে নিজের শরীর আর মনকে এতটা ঘৃণা করিনি। আমি যদি সাহায্য করতে নাও পারতাম তবুও তাদের সঙ্গে লড়তে পারতাম। আর তার এই দুর্বল এবং অসহায় অবস্থার দিকে তাকিয়ে জিনচুল কোনো কথাই বলতে পারে না এবং গানহি প্রার্থনা করতে থাকে যেন হান্টাররা নিরাপদে থাকে। এদিকে জিনুর বাড়িতে জিনা রাগে টিভিতে চর মারতে থাকে, কারণ সেটি আর কাজ করছে না। যখন তার মা বলেন
যে ওটাকে মারলে তার ঠিক হবে না, জিনা তখন তার রুমে চলে যায় মোবাইল ফোন থেকে কোনো আপডেট পাওয়া যায় কিনা তাই খুঁজতে। আরেকদিকে জাপানি হান্টারদের চেয়ারম্যান মাতসুমোটো রেইজিকে দ্বীপের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করলে রেইজি জানায় যে গোটোর ভাইটাল সাইন সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেছে এবং শেষবারের মতো যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে শক্তিশালী এক শত্রুর উপস্থিতির তথ্যও পাওয়া গিয়েছিল। তাই তারা অনুমান করছে যে গোটো সম্ভবত নিহত হয়েছে। তখন মাতসুমোটো অন্য জাপানি হান্টারদের অবস্থা জানতে চাইলে রেইজি বলে যে তারা এখনই তাদের অবস্থা যাচাই করছে। মাতসুমোটো তখন তাদের দ্রুতই কাজটি শেষ করতে বলে, কারণ যদি তারা আরো হান্টার হারায় তাহলে এটি তাদের দ্বিতীয় ধাপের পরিকল্পনাকে ব্যর্থ করতে পারে। কল কেটে দেওয়ার পর মাতসুমোটো গোটোর প্রতি কোনো সম্মান বা সহানুভূতি কিছুই দেখায় না, বরং সে তাকে ইউজলেস বলে উপহাস করে, যেমনটি সে অন্য নিহত হান্টারদের ক্ষেত্রেও করেছিল। এদিকে নেস্টের ভিতরে আয়রন, ইগ্রিস এবং ট্যাঙ্ক একসাথে লড়ে পিঁপড়াদের ধ্বংস করছে, কিন্তু অন্য শ্যাডো সৈন্যরা তাদের অবস্থান ধরে রাখতে হিমশিম খাচ্ছে। এটা দেখে জিনু বুঝতে পারে যে তাকে তার শ্যাডো সৈন্যদের সংখ্যা বাড়াতে হবে, আর এত মানুষের উপস্থিতির কারণে সে একটু দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত সে এটি করার সিদ্ধান্ত নেয়। এরপর সে অন্যদের বলে যে সে এখন পথ পরিষ্কার করার জন্য একটু বেশি অ্যাগ্রেসিভ হবে, আর সবাইকে বলে টাস্কের পেছনে থাকতে, আর এও বলে যে বাকি শ্যাডোরা পিঁপড়াদের সাথে লড়াই করবে এবং তাদের শুধু সেই পিঁপড়াগুলোকেই সামলাতে বলে যারা টাস্ককে পাশ কাটিয়ে চলে আসবে। এতে চয় বলে যে তারা এতটুকু তো সামলাতেই পারবে। যার পর জিনু কিছু মৃত পিঁপড়ার দিকে এগিয়ে যায় এবং বলে, আমি অনুরোধ করব তোমরা যাই দেখবে তা কাউকে বলবে না। এতে চয় বুঝতে পারে যে জিনু আসলে মৃত পিঁপড়াগুলোকে পুনর্জীবিত করতে যাচ্ছে, কিন্তু অ্যানিমেতে তারা সেই অংশটি কেটে দেয় যেখানে জিনু পিঁপড়াদের শ্যাডো এক্সট্রাক্ট করছিল, যা কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল। তবে যাই হোক, বাকি সমস্ত পিঁপড়া পাশে সরে গিয়ে পথ তৈরি করে দেয়, আর বাতাসে এক ভয়ঙ্কর মানার উপস্থিতি ছড়িয়ে পড়ে, কারণ অ্যান্ট কিং ফিরে এসেছে, যাকে দেখে ইউনহু এবং বাকি হান্টাররা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে। আর ইউনহু বুঝতে পারে যে যেহেতু অ্যান্ট কিং এখানে ফিরে এসেছে, তার মানে গোটোরিউজি তার কাছে হেরে গেছে। অ্যান্ট কিং একটি গর্জন করে, যার ফলে অ্যাসর্যাঙ্ক হান্টারদের শরীর শিউরে ওঠে। তারপর সে বলে, বাইরে কোনো রাজা ছিল না, তবে কি সে এখানে আছে যাকে তোমরা রাজা বলো? আর তাকে দেখে জিনু বুঝতে পারে যে কেন সে গোটোর সাথে পাঠানো শ্যাডোটি সেন্স করতে পারছে না, কারণ এই পিঁপড়েটি গোটোকে মেরে ফেলেছে। যার পর সবাইকে অবাক করে জিনু ধীরে ধীরে অ্যান্ট কিং এর দিকে এগিয়ে যায়, আর তারা সেই আইকনিক পোজে একে অপরের মুখোমুখি হয়, যা মানহাতে, গেমে এবং ফাইনালি অ্যানিমেতেও দেখানো হলো। মুখোমুখি হওয়ার পর অ্যান্ট কিং জিজ্ঞেস করে, তুমি কি মানুষের রাজা? কিন্তু জিনু তাকে ব্যঙ্গ করে বলে, একটা পোকা যে কথা বলতে পারে। এই সময় জিনু অ্যান্ট কিং এর ভেতর থেকে গোটোর শক্তি অনুভব করছিল, আর ঠিক একই সময় অ্যান্ট কিং ও জিনুর দিক থেকে এক পাওয়ারফুল অরা টের পায়। এরপর সে আবারও এক ভয়ঙ্কর গর্জন করে, যা চারপাশের সবাইকেই আতঙ্কিত করে তোলে, সবাইকেই জিনুকে ছাড়া। আর জিনু শুধু বলে, তুমি তো শুধু একটা পোকা। আর এখনো অবাক অবস্থায় ইউনহু এবং চয় বলে যে জিনুর জন্যও এটা অনেক বেশি কঠিন হতে পারে। আর ঠিক তখনই ক্যামেরা আবারও কাজ করা শুরু করে, আর সেই ফুটেজ দেখে ডিরেক্টর সাথে সাথেই অপারেটরকে লাইভ সম্প্রচার শুরু করতে বলে, কিন্তু অপারেটর তাকে সতর্ক করে দেয় যে লাইভ শুরু করলে কোনো সমস্যা হলে তারা কিছু এডিট করতে পারবে না, কারণ এবারের ফিডে কোনো ডিলে থাকবে না। যার জবাবে ডিরেক্টর বলে যে আমরা একবার সম্প্রচার বন্ধ করে দিয়েছি, এর চেয়েও খারাপ কিছু আর হতে পারবে না। তারপর অন্য একজন অপারেটর যখন সরাসরি সম্প্রচারটি শুরু করে দেয়, তখন ডিরেক্টর স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, আমাদের ভাগ্য এখন ওই লোকটার হাতেই আছে। আর সরাসরি সম্প্রচারটি শুরু হওয়ার সাথে সাথেই জুহি, চিউল, পার্খিজিন, কিহুনের টিম, জংসুকের টিম সহ সবাই বিস্ময়ের সঙ্গে তা দেখতে থাকে। আর জিনা যখন তার ফোনে তা দেখে, তখন রাগে সে চিৎকার করে বলে যে ভাই তো বলেছিল যে সে শুধু একটু বাইরে যাচ্ছে। আর তার মা তখন রান্না করছিল যখন জিনা চিৎকার করতেই থাকে। অ্যাসোসিয়েশনে গানহি টিভিতে জিনুকে দেখে উত্তেজনায় তার চেয়ারের হাতল ভেঙে ফেলে, আর এক গর্জন করে বলে, সাং হান্টার সেখানে পৌঁছে গেছে। সত্যি কথা বলতে যদি আমি এতটা শক্তিশালী হতাম, তাহলে হয়তো আমি এই সিনটি দেখার সময় আমার চেয়ারের হ্যান্ডেলও ভেঙে যেত। যাই হোক, জিনচুল অবাক হয়ে প্রশ্ন করে যে জিনু আসলে সেখানে পৌঁছালোই বা কিভাবে? যার জবাবে গানহি বলে যে এখন সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, আমাদের শুধুই ওর ওপর ভরসা রাখতে হবে। নেস্টের ভেতরে যখন জিনু আর অ্যান্ট কিং মুখোমুখি দাঁড়ায়, তখনই অ্যান্ট কিং জিনুর মুখে সোজা একটা ভয়ঙ্কর ঘুষি মারে, যার ফলে চারপাশে ধুলোর একটি ওয়েভ বয়ে যায়। আর এটি দেখে চয় অবাক হয়ে জিজ্ঞেস করে যে একজন মেজ কেন শত্রুর এত কাছাকাছি গেল? যার জবাবে ইউনহো বলে যে হয়তো জিনু পিঁপড়াটাকে ছোট করে দেখেছে এবং সেই কারণেই সে এমন মার খেলো। আর যখন ধুলো ধীরে ধীরে বসে যেতে থাকে, অ্যান্ট কিং তখন বলে, দুর্বল, তুমি নিশ্চয়ই রাজা নও। কিন্তু ধুলো পুরোপুরি সরে গেলে সে অবাক হয়ে দেখে যে জিনু ঠিকই তার দিকে স্থির একটি দৃষ্টিতে তাকিয়ে একদম অটলভাবে দাঁড়িয়ে আছে। যার পর জিনু রুলার স্যান্ড ব্যবহার করে এবং অ্যান্ট কিংকে মাটিতে সজোরে আছড়ে দেয়, এবং তারপরই তার মুখে এমন এক শক্তিশালী ঘুষি মারে যে
তার মাথা পেছনে হেলে যায়, যদিও সে পড়ে যায় না। তখন মা ডং-উক অবাক হয়ে চয় এবং ইউনহোকে জিজ্ঞেস করে যে জিনু কি সত্যিই একজন মেজ। ইউনহো যার জবাব দেয় যে এখন আমি আর কিছুই বুঝতে পারছি না, আমি এটা একদমই আশা করিনি। এদিকে জিনু বুঝতে পারে যে অ্যান্ট কিং এর এক্সোস্কেলিটন অনেক শক্তিশালী, আর ঠিক তখনই অ্যান্ট কিং তার মাথা থেতলে দিতে চায়, কিন্তু জিনু তা ব্লক করে এবং তার পেটে সজোরে একটি আঘাত করে। এরপর দুইজনের মধ্যে এক প্রবল ঘুষি বিনিময় শুরু হয়ে যায়। ক্যামেরাম্যান যা দেখে বুঝতে পারে যে যদিও সে একজন এ র্যাঙ্ক হান্টার, সে এখানে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারবে না, কারণ তাদের ম্যাজিক পাওয়ারের প্রবাহই তার জ্ঞান হারানোর জন্য যথেষ্ট। কিছু আঘাত বিনিময়ের পর অ্যান্ট কিং বুঝতে পারে যে তাকে পেছনে ঠেলে দেওয়া হচ্ছে, আর ঠিক তখনই তার পেটে জিনু এমন এক তীব্র ঘুষি মারে যা তাকে অনেক দূরেই উড়িয়ে নিয়ে যায়। কিন্তু অ্যান্ট কিং দ্রুতই নিজেকে সামলে নিয়ে ভাবে যে এই মানুষটা আসলে কি, যার পর সে আবারও ফিরে আসে এবং তারা একই সাথে ঘুষি চালায়, যার ফলে আরো একটি শকওয়েভ তৈরি হয়। যার পর জিনু নিচু হয়ে গিয়ে অ্যান্ট কিং এর মুখে আরো একটি জোরালো ঘুষি বসিয়ে দেয়। কিন্তু অ্যান্ট কিং এর আগে থেকেই একটি পরিকল্পনা করা ছিল, আর হঠাৎ করে সে তার লম্বা জিভ বের করে আর তা দিয়ে জিনুর গাল কেটে ফেলে, যার ফলে জিনু সাথে সাথেই থেমে যায়। আর যখন সে ভাবছিল যে এটা কি হলো, অ্যান্ট কিং ব্যাখ্যা করে যে এটা সেই সামুদ্রিক প্রাণীদের টক্সিনের মিশ্রণ যাদের অ্যান্ট কিং খেয়েছে, এবং সে তার ম্যাজিক পাওয়ার দিয়ে এর শক্তি আরো বাড়িয়েছে, যার ফলে জিনু নড়াচড়া করতে পারবে না। যারপর অ্যান্ট কিং তার কাছে এসে বলে, এটাই তোমার শেষ, মরে যাও মানুষ। আর সবাই আতঙ্কের সঙ্গে দেখছিল যখন অ্যান্ট কিং জিনুকে শেষ করে দেওয়ার জন্য তার হাত উপরে তোলে। চেয়ারম্যান মাতসুমোটো আবারও রেইজির সাথে কলে কথা বলছে, আর সে হাসতে থাকে যখন সে জানতে পারে যে তার 10 জন এস র্যাঙ্ক হান্টারের মধ্যে 7 জনই ইতিমধ্যে মারা গেছে। সে অবিশ্বাসের সুরে বলে যে তুমি কি আমার সাথে রসিকতা করছো, কিন্তু রেইজি তাকে জানায় যে এটা সত্য, এবং তারা বেঁচে থাকা 3 জন হান্টারের সঙ্গে যোগাযোগ করে এটা নিশ্চিত করেছে। আর এত বড় একটা ক্ষতির কথা শুনে মাতসুমোটো প্রচন্ড রেগে যায় এবং রেইজির ওপর চিৎকার করে। তখন রেইজি তাকে জানায় যে তারা নেস্টের কাছেই এক বিশাল ম্যাজিক রিডিং শনাক্ত করেছে, যা সম্ভবত সেই ম্যাজিক বিস্টের যে গোটোকে হত্যা করেছে। আর এই তথ্য মাতসুমোটোকে আরো রাগিয়ে তোলে এবং সে জানতে চায় যে গোটোর সাথে লড়াই করার পরও এটা কিভাবে এখনো বেঁচে আছে। ওয়েল মিস্টার চেয়ারম্যান, আসলে সেখানে তো কোনো লড়াই হয়নি, সেখানে তো গোটোকে এক কোপেই যাই হোক, মাতসুমোটো জানতে চায় যে ওই বিস্ট নেস্টের দিকে কেন যাচ্ছে, যার উত্তরে রেইজি বলে যে হয়তো তার কোনো উদ্দেশ্য আছে যা তারা জানে না, অথবা তা আহত হয়েছে এবং নিজের বাসায় ফিরতে চাইছে। আর ঠিক তখনই মাতসুমোটো হঠাৎ উপলব্ধি করে যে তারা এখনো কোরিয়ান হান্টারদের বেঁচে থাকার বিষয়ে নিশ্চিত নয়, আর যদি তারা বেঁচে থাকে তাহলে তারা নিশ্চয়ই গোটোকে হত্যা করা সেই বিস্টের সামনে পড়বে, এবং যেহেতু তারা যুদ্ধের কারণে আগেই ক্লান্ত হয়ে পড়েছে, তাই তারা এই শক্তিশালী বিস্টের সাথে টিকে থাকতে পারবে না। আর সেই অ্যান্টও এতক্ষণে হয়তো যুদ্ধের কারণে নিজেও একটু দুর্বল হয়ে পড়েছে, তাহলে শুধু সেই শক্তিশালী পিঁপড়েকে শেষ করতে পারলেই বাকিরা তো শুধু তার অধীনস্থ সৈন্য, অর্থাৎ তাদের এখনো জেতার সুযোগ আছে। যারপর মাতসুমোটো অবিলম্বে রেইজিকে বেঁচে থাকা 3 জন হান্টারকে ফিরিয়ে আনতে বলে এবং দ্বিতীয় অ্যাসল্ট টিমের সাথে যোগ দিয়ে আবারও আক্রমণ করতে আদেশ দেয়। এরপর সিনটি চলে যায় টাওয়াটার দিকে, যাকে চেয়ারম্যানের নতুন আদেশ এবং তাদের নিতে আসা একটি হেলিকপ্টারের কথা জানানো হয়। ট্রান্সমিশনটি শেষ হওয়ার পর সে কুমামোটোকে জানায় যে তারা প্ল্যান 9-এ এগোচ্ছে, কিন্তু হোশিনো যে এখনো শকের মধ্যে আছে সে ভয়ে ভয়ে বলে যে ওটা একটা মনস্টার আর আমরা কোনোভাবেই জিততে পারবো না। যারপর টাওয়াটা তার কলার টেনে ধরে চিৎকার করে বলে যে নিজেকে সামলে নাও, প্যানিক করা বন্ধ করো। কিন্তু হোশিনো ভীত কণ্ঠে বলে যে ওটাকে কেউ হারাতে পারবে না আর আমাদের পালাতে হবে, যদি না পারি তাহলে আমরা সবাই মারা যাব। টাওয়াটা তাকে তখন কলঙ্ক বলে গালি দেয় এবং ঠান্ডা গলায় বলে যে ওটা যাই হোক না কেন তাদের সত্যি কোনো বিকল্প নেই, কারণ এটা তাদের চেয়ারম্যানের আদেশ। নেস্টের ভেতরে অ্যান্ট কিং বিস্মিত হয়ে দেখে যে জিনু তার ঘুষি থামিয়ে দিয়েছে, যার পর জিনু তাকে তার কাছে টেনে নেয় এবং এত জোরে তার পেটে আঘাত করে যে তার এক্সোস্কেলেটন ফেটে যায় এবং সে দূরে ছিটকে গিয়ে পড়ে। এটা দেখে চয় বিস্মিত হয়ে বলে যে ও কি বিষক্রিয়ার শিকার হয়নি, যার উত্তরে ইউনহু হেসে বলে যে এখন আর কিছুই আমাকে অবাক করতে পারবে না। এদিকে জিনুও বুঝতে পারে যে অ্যান্ট কিং এতক্ষণ তার গোপন অস্ত্র লুকিয়ে রেখেছিল, তাই লড়াইটিও দীর্ঘস্থায়ী হচ্ছিল। একই সাথে সিস্টেমও তার শরীর থেকে বিষটি দূর করে দেয়, যার পর জিনু তার হাইটেন্ড পারসেপশন স্ট্যাটের কারণে অ্যান্ট কিং এর উদ্বেগ অনুভব করতে পারে। তবে সে নিজেও উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ চাহেইনের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে শুরু করেছিল। তাই সে দ্রুত লড়াইটি শেষ করার সিদ্ধান্ত নেয় এবং শক্তিশালী একটি কিক মারে, কিন্তু অ্যান্ট কিং দ্রুত সরে গিয়ে সেটি এড়িয়ে যায়। যারপর সে বলে যে বিষ কাজ করছে না, শক্তির পরীক্ষাও ব্যর্থ হয়েছে। তাহলে এরপর সে তার চূড়ান্ত রূপে ইভলভ হয় এবং এখানে অ্যানিমেশন সত্যি অসাধারণ করা হয়েছে। আর যারা অ্যানিমেতে অ্যান্ট কিং এর ডিজাইন নিয়ে প্রথমে অভিযোগ করছিলেন যে একটি পোকিমন তৈরি হয়েছে, তাদের জন্য এটি উপযুক্ত জবাব। জিনু তখন ডিমন কিং এর ড্যাগার বের করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লে একটি ফাস্ট পেস্ট ভিজুয়ালিস্ট
টার্নিং এবং অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর যুক্ত একটি এপিক লড়াই শুরু হয়ে যায়, যেখানে তারা একে অপরের সাথে প্রচন্ডভাবে আঘাত বিনিময় করতে শুরু করে এবং এক পর্যায়ে অ্যান্ট কিং জাপানি হান্টার কেইয়ের থেকে পাওয়া আইস ম্যাজিক ব্যবহার করে, যার ফলে জিনু একটু পেছনে সরে গেলে অ্যান্ট কিং বরফের সাথে পাথরও ছোড়া শুরু করে, কিন্তু জিনু দক্ষতার সাথে সবগুলোই এড়িয়ে যায়। যুদ্ধের তীব্রতায় কেভের কিছু অংশ ধসে পড়তে শুরু করলে তারা সেখানে গিয়ে লড়াই চালিয়ে যায়, আর তখন অ্যান্ট কিং বুঝতে পারে যে জিনুর গতিও তার সমানই, কিন্তু লড়াইয়ের সাথে সাথে তা আরো শক্তিশালী হয়ে উঠছে, যা অ্যান্ট কিংকে অবাক করে। তারা সেখান থেকে বেরিয়ে এমন গতিতে আঘাত বিনিময় করতে থাকে যে বাইরে থেকে শুধু দুইটি রেখা দেখা যায় যাদের মধ্যে সংঘর্ষ হচ্ছিল। আর ইউনহো যে একটু আগে বলেছিল যে আর কিছুই তাকে অবাক করতে পারবে না, এখানে সে পুরো হতভম্ব হয়ে যায়। এক পর্যায়ে জিনু তার ড্যাগারগুলো অ্যান্ট কিং এর দিকে ছুড়ে দেয়, যার পর সে দ্রুত তার কাছে গিয়ে একের পর এক তার পেটে ঘুষি মারতেই থাকে এবং তারপরই তার ড্যাগারগুলো ফিরিয়ে এনে অ্যান্ট কিং এর ওপর বেপরোয়াভাবে আক্রমণ চালাতে থাকে। তারপরই অ্যান্ট কিং পাল্টা আঘাত করে এবং জিনুকে মাটিতে ফেলে দেয়। আর যখন সে জিনুর চোখে নখ বসানোর চেষ্টা করছিল, জিনু তার সদ্য আপগ্রেড করা মিউটিলেশন স্কিল সক্রিয় করে এবং 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে অ্যান্ট কিং এর শরীর জুড়ে অসংখ্য কাট তৈরি করে এবং তার হাত বিচ্ছিন্ন করে ফেলে। অ্যান্ট কিং হতবাক হয়ে ভাবে যে এটা কি ছিল, তবে জিনু এখানেই থামে না, সে আবারও মিউটিলেশন ব্যবহার করে এবং অ্যান্ট কিং এর এক্সোস্কেলেটন আরো ক্ষতিগ্রস্ত করে। তখনই অ্যান্ট কিং বিয়ঙ্গু থেকে পাওয়া হিলিং ক্ষমতা ব্যবহার করে এবং তার হাত রিজেনারেট করে এবং জিনুকে আটকানোর জন্য বরফের একটি দেওয়াল তৈরি করে। তারপর যখন সে পালানোর চেষ্টা করে, জিনু তার অসাধারণ গতি ব্যবহার করে তাকে ধরে ফেলে এবং ধারালো আক্রমণ চালিয়ে তার হাত পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলে। কোনো হাত বা পা ছাড়া অ্যান্ট কিং অবাক হয়ে ভাবে যে এই মানুষটা আসলে কি, কিন্তু তখনই সে তার শেষ চেষ্টা হিসেবে সমস্ত পিঁপড়েদের একসাথে আক্রমণ করার অর্ডার দেয়, কিন্তু জিনু শুধু হেসে বলে যাও, যার সঙ্গে সঙ্গে তার শ্যাডো আর্মি বেরিয়ে আসে আর ইগ্রিস নেতৃত্ব দেয়। যার পরে আসে আয়রন এবং কাইসেল এবং তাছাড়াও হাইয়র্করাও সেখানে যোগ দেয় এবং একসাথে মিলে তারা পিঁপড়েদের ধ্বংস করতে থাকে। আর সবশেষে টাস্ক, যে এত শক্তিশালী একটি হিম অফ ড্রাগন ফায়ার ব্যবহার করে যে তা পাহাড়ের দেয়ালকে সম্পূর্ণ ভেদ করে বেরিয়ে যায়। পরাজিত হওয়ার বাস্তবতা বুঝতে পেরে অ্যান্ট কিং হতাশ হয়ে বলে যে এটা সম্ভব কিভাবে, আমাকে তো সবচেয়ে শক্তিশালী হওয়ার জন্য জন্ম দেওয়া হয়েছিল, আমি সবাইকে গ্রাস করি এবং ক্রমাগত শক্তিশালী হয়ে উঠি, আমারই তো রাজা হওয়ার কথা, অথচ এখন। আর তারপরই সে জিনুকে তার দিকে এগিয়ে আসতে দেখে বুঝতে পারে যে তার বাঁচার একমাত্র উপায় হলো তাকে এখন পালাতে হবে এবং সে দ্রুত তার হাত পা এবং ডানা পুনরায় গজায় আর উড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জিনু তার রুলার স্যান্ড ব্যবহার করে তাকে মাটিতে আছড়ে ফেলে। অ্যান্ট কিং চিৎকার করে ওঠে আর সামনে তাকিয়ে দেখে যে জিনু তার সামনেই দাঁড়িয়ে আছে, যার পর ভয়ে সে দ্রুত পেছনে সরে গিয়ে হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে আর বলতে থাকে যে আমাকে এখান থেকে যে করেই হোক পালাতে হবেই। কিন্তু জিনু পুনরায় লাফিয়ে ওঠে আর তার ম্যাক্স লেভেল মিউটিলেশন স্কিল ব্যবহার করে আর অ্যান্ট কিংকে সে মরে যাওয়ার আগ পর্যন্ত একটানা স্ল্যাশ করতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত তার শরীর থেকে তার প্রাণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যার পর অ্যান্ট কিং পরাজিত হয়ে গেলে বাকি সমস্ত পিঁপড়েরাও সেখান থেকে পালিয়ে যায় আর অন্য হান্টাররা তখন ভাবে যে শেষ পর্যন্ত কি তারা জিতেছে। যার পর মাডঙ্গুক জিনুকে ডাকলে সে দ্রুত চাহেইনের কাছে ছুটে যায়। জিনু বুঝতে পারে যে চাহেইনের অরা কমে যাচ্ছে এবং তাদের কাছে সময় খুব কমই আছে। তখন ইউনহো এবং চয় বলে যে তাদের এখনই বেরিয়ে যাওয়া উচিত, কারণ বাইরে একটি রিকভারি হেলিকপ্টার অপেক্ষা করছে, কিন্তু জিনু বলে যে চাহেইন এতক্ষণ টিকে থাকতে পারবে না। যার পর টিগিউ যখন জানতে চায় যে এখন কি করা উচিত, জিনুর এলিক্সিয়ার অফ লাইফের কথা মনে পড়ে এবং তার ইনভেন্টরি থেকে সে তা বের করে। এটি দেখে মাডঙ্গুক বলেন যে আমি তো মনে করেছিলাম কোনো ওষুধ কাজ করবে না, যার উত্তরে জিনু বলে যে সে এটা এখনো প্রয়োগ করে দেখেনি এবং সে চাহেইনকে তা খাওয়ানোর চেষ্টা করে, এটি ভেবে যে যদি এই এলিক্সিয়ারটি তার মাকে ইটারনাল স্লাম্বার থেকে জাগাতে পারে তাহলে হয়তো এটি চাহেইনকেও বাঁচাতে পারবে। কিন্তু তখনই একটি মেসেজ আসে যে সাবজেক্টের অর্থাৎ হেইনের এমন কোনো অসুস্থতা নেই যে তা ওষুধের মাধ্যমে নিরাময় করতে হবে, অর্থাৎ এটি শুধু রোগের ওপর কাজ করে, এমন কোনো আঘাতের ওপর তা কাজ করে না, তাই এলিক্সিয়ার অফ লাইফটি এখানে অকেজো। যার পর মা জানতে চান যে এটি কাজ করেছে কিনা, কিন্তু জিনু তখন ভাবছিল যে এই জায়গা থেকে স্বাভাবিকভাবে বের হতে হলে অনেক সময় লাগবে আর কোনো ওষুধও কাজ করছে না, আর সে তার শ্যাডো এক্সচেঞ্জ ব্যবহার করতে চাইলে আরো অপেক্ষা করতে হবে কারণ এখন তার কুলডাউন চলছে। চাহেইনের এই ধুঁকতে থাকা অবস্থা দেখে যখন মনে হচ্ছিল যে আর কিছুই করার নেই, তখনই হঠাৎ জিনুর কিছু একটা মনে পড়ে আর সে দ্রুত পেছনে তাকালেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। ইউ নো হোয়াট, আমি একদম রাগ করব না কারণ এটি একটি অস্থির একটি পর্ব ছিল। যাই হোক, এক্সাইটমেন্ট কন্ট্রোল করি, যেহেতু এই পর্বটি মানহওয়ার চ্যাপ্টার 104 এর মাঝখানে শেষ হয়েছে এবং মাত্র একটি পর্বই বাকি আছে যেখানে অবভিয়াসলি জেজু আইল্যান্ড আর্ক শেষ হয়ে যাবে কারণ সিজন শেষ হবে। আমার ধারণা যে এই
এই সিজনটি শেষ হবে রাকান আর সিলার্ডের ইন্ট্রোডাকশনের মাধ্যমে, যাতে নতুন সিজনের জন্য নতুন থ্রেট ইন্ট্রোডিউস করা যায়। আর অবশ্যই এমন জায়গায় সিজন শেষ করলে আমরা তো 1 বছর পাগল হয়ে থাকবোই, তারা তো সেটাই চায়। যাই হোক, তবে আসল কথা হলো এখনো শেষ পর্বটি বাকি আছে, যা নেক্সট উইক আসবে, যার নাম হবে অন টু দ্য নেক্সট টার্গেট, যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসব। আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আর আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের এপিসোডটিও আনতে চলেছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, যা আমাদের অনেক হেল্প করবে। আর সামনে কোন অ্যানিমে এক্সপ্লেনেশন দেখতে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।